বিয়ের কিছুদিন পরে নিজেদের বেডরুমে পরপুরুষ নিয়ে আসলো রাজু। এনি লোকটির সামনে আমাকে বলল, এই হচ্ছে আমার বন্ধু ইসলাম, ওকে একটু সুখ দাও তো শোনাবো। লোকটির চেহারার দিকে তাকাতে পারছি না আমি তখনই রাজুর পায়ে পড়ে গিয়ে কান্না করতে করতে বললাম, তোমার পায়ে পড়ে রাজু, এত বড় সর্বনাশ করো না আমার। আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর কারোর সাথে রাত কাটাতে পারবো না আমি। তুমি আমার স্বামী হয়ে এরকম নোংরা কাজ কিভাবে করতে বলো? রাজু আমাকে পা ঝাড়া দিয়ে ফেলে দিয়ে বলল, চুপ কর, আমি বন্ধুর থেকে 1,00,000 টাকা নিয়েছি এক রাতের জন্য। এরকম কয়েকটা রাত যদি ব্যবসা করতে পারি তাহলে তো আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব। আমি উঠে হুঙ্কার দিয়ে বললাম, মরে যাব, তবুও অন্য পরপুরুষকে আমার দেহ দিব না। তখনই রাজুর বন্ধু ইসলাম বলল, রাজু আমার টাকা ফেরত দিয়ে দে ভাই, তোর বউয়ের যে তেজ, দে দে, আমি চলে যাই। তখনই রাজু আমাকে চড় মেরে বলল, তোকে আমি বোঝাচ্ছি, ইসলাম তুই রুমে অপেক্ষা কর, আমি এই যেদিকে এক্ষুনি পাঠাচ্ছি। বলেই আমাকে টেনে ড্রয়িং রুমের দিকে নিয়ে যায়। সোফাতে ছুঁড়ে ফেলে বলল, সিদ্ধান্ত তোর, হয় এক্ষুনি আমার বন্ধুর সাথে রুমে গিয়ে সময় দিবি, না হয় এক কাপড়ে তোর বাবার বাড়ি চলে যাবি। আমি তোকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, ডিভোর্সের পর নতুন একটা বিয়ে করে এনে ব্যবসা করব। আমি অবাক হয়ে রাজুর দিকে তাকিয়ে করুণ সুরে বললাম, রাজু তুমি এসব কি বলছো? নিজের কানে শুনছো? এতটা নির্দয় কিভাবে হতে পারো তুমি? একজন স্বামী কি করে বউকে নিয়ে ব্যবসা করার কথা ভাবতে পারে বলো? এত জ্ঞান আমাকে দিবি না, আমার টাকা লাগবে, টাকা। কেন? এত টাকা দিয়ে তুমি কি করছো? ব্যবসা বাণিজ্য তো সব শেষ করেছো, তার জন্য সেদিন আমার বাবা মা আমাকে, কিরে মা কি হয়েছে? দরজায় দাঁড়ানো আমার বাবা মা। বাবার মুখে কথাটা শুনে মনটা আরো খারাপ হয়ে গেল। বাবা মা আগে তোমরা ভেতরে এসো। মা বলল, না মা, আগে তোর স্বামীর কি হয়েছে বল, কেন সে আমাদের কল করে বলল তোকে নিয়ে যেতে, সে তোকে রাখতে চায় না? আমি বললাম, বাবা মা, সে আমাকে অনেকদিন ধরে টাকার কথা বলে আসছে, বারবার বলে তোমাদের কাছ থেকে টাকা নিয়ে ওকে দিতে। আমি তখনই বলেছি, বাবা টাকা কই পাবে, ওনারা চলতেই তো হিমশিম খায়। সে কথা আমি তোমাদের কোনোদিন বলিনি, সেজন্য সে সোজা তোমাদেরকে এসব কথা বলেছে, যাতে আমি তোমাদের সাথে কথা বলি। বাবা মন খারাপ করে বলল, আসলে আমি সফল বাবা নয়, আজ আমার টাকা নেই বলে আমার মেয়েকে এসব সহ্য করতে হচ্ছে। মা বলল, এতে তোমার দোষ কি? আমি তখন কান্না করতে করতে বললাম, তুমি কেন এসব বলছো বাবা? তুমি তোমার সাধ্যমতো করেছো যা করার, তুমি এত টেনশন করো না বাবা, তোমার হাই প্রেশার আছে। বাবা বলল, এই সোহানার মা, চলো গিয়ে দেখি কোনো কিছুর ব্যবস্থা করতে পারি কিনা, চলো, হয়তো জামাই আসার সময় হয়ে গেছে। তাদের এত করে অনুরোধ করার পরেও তারা চলে যায়। আমি দরজায় হেলান দিয়ে কান্না করতে থাকি। রাজু ড্রিঙ্কস করার পর তার বন্ধুর সাথে পরিত্যক্ত একটা জায়গায় একপাশে বসে বসে মোবাইলে ক্যাসিনো খেলছে আর বলছে, আজকে দেখবি একটা বড় টাকা পাবো, তারপর তোর থেকে নেওয়া টাকা তোকে ফেরত দিব। ইসলাম হাসতে হাসতে বলল, তুই জীবনেও কোনো টাকা পেয়েছিস? যা পেয়েছিস তার দ্বিগুণ হারিয়েছিস। তোর ব্যবসা বাণিজ্য, ভিটা বাড়ি সবকিছু হারিয়ে এখন নিঃস্ব তুই। আর কি হারানোর বাকি আছে তোর? লাস্ট আমি তোকে টাকা দিচ্ছি তোর শালিকে আমার বিছানায় দিবি বলে। যদি আমি তোর শালিকে বিছানায় না পাই তাহলে কিন্তু তোর খবর আছে। আরে বাবা চিন্তা করিস না, টাকা না পেলেও আমার শালিকে আমি তোর বিছানায় এনে দিবই। এখন কথা না বলে চুপচাপ থাক, আমাকে খেলতে দে। দুলাভাই, আপনি আমাকে এখানে কেন এনেছেন? আপনি বলেছেন আপনি বিপদে আছেন, কাউকে খবর না দিয়ে আমাকে আসতে বলেছেন, কিন্তু এমন একটা জায়গায় কেন এনেছেন? আরে শালি, সবটা বুঝবে, একটু ধৈর্য ধরো, আজ আমি অনেক টাকা পাবো, তুমিও অনেক টাকা পাবে। দুলাভাই, আমি আপনার কথা কিছুই বুঝছি না। এমন সময় ইসলাম আসে রুমে। এই তো আমার বন্ধু এসে গেছে। দুলাভাই, উনি কেন? হ্যাঁ, ও আমার বন্ধু, ও তোমাকে একটু বিছানায় চায়, তুমি না করবে না। আমি তাহলে বের হচ্ছি, তুই তোর কাজ চালিয়ে নে। এই বলে রাজু বের হয়ে যায়। ইসলাম যখন ফারজুর গায়ে হাত দিতে যাবে তখনই ফারজু পাশ থেকে ফুলের টব নিয়ে ইসলামের মাথায় আঘাত করে। সোহানা তাদের বাড়িতে গিয়ে দেখে ওর বাবা লাশ হয়ে বিছানায় শুয়ে আছে। পাশে বসে কাঁদছে ওর মা ও ছোট বোন ফারজু। মা কাঁদতে কাঁদতে বলল, আমার তো সব শেষ হয়ে গেছে রে মা, তোর বাবা আমাকে ছেড়ে কিভাবে চলে গেছে? ফারজু কান্না করতে করতে বলল, বাবা তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে গেলে? আমার কারণেই তোমাকে আজ মরতে হলো। কথাটা শুনেই আমি অবাক হয়ে গেলাম। চোখ মুছে ফারজুকে বললাম, মানে তুই কি বলতে চাস? ফারজু তখন তার আর তার দুলাভাইয়ের সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে। তুই আমাকে সব কথা বলিসনি কেন? মা কান্না করতে করতে বলল, কারণ তোর স্বামী তোকে মারার এবং ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে আমার মেয়েটাকে। সব কথা শোনার পর আমি আর এক মুহূর্ত সেখানে না বসে সেখান থেকে বের হয়ে যাই। তোমার কারণে আমি আমার বাবাকে হারিয়েছি, ছোট বোনের কাছে ছোট হয়েছি, এক কথায় পরিবারের সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেও তোমার সাথে থেকে গেছে এই ভেবে যে তুমি একদিন ঠিক হবে, কিন্তু তুমি দিন দিন পশু হয়ে যাচ্ছ। তুমি শেষমেশ আমাকে পরপুরুষের সাথে রাত কাটাতে বলছো? রাত তো তোর আজাইরা কথা, সেসব শুনে আমি কি করব? যা বলছি কর, পুরো 1,00,000 টাকার ব্যাপার, যদি না যাস তাহলে তোর একদিন কি আমার একদিন। আমি একটু চুপ থাকার পর কিছু না বলে নিজে নিজেই রুমের দিকে চলে আসি। রাজু দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেভিল হাসি দিচ্ছে। আমি রুমে ঢোকার সাথে সাথে রাজু এসে বলল, ইসলাম কাজ হয়েছে, আমি এখন বাইরে অপেক্ষা করছি, আমার বেশ ভয় লাগছে। রাজু দরজা বন্ধ করে দিয়ে বের হয়ে যায়। লোকটা আমাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও পাশে বসে বলল, তোমার সাথে এক রাত কাটিয়ে আমার মন ভরবে না সুন্দরী, কত ভালো হতো যদি সারা জীবনের জন্য কিনে নিতে পারতাম তোমাকে। আমি প্রথম দেখাই যে তোমার প্রেমে পড়ে গেছি। লোকটার কথা শুনে আমি কিছু একটা ভাবতে লাগলাম। এরপরে লোকটাকে অবাক করে দিয়ে হাসি মুখে তাকে ওনার কাঁধে মাথা রাখলাম। তারপরে তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলতে লাগলাম, চিরদিনের জন্য চাও তো আমায়? বিয়ে করবে আমায়? তুমি চাইলে আমায় সারা জীবনের জন্য পেতে পারো। লোকটি খুশি হয়ে বলল, কিভাবে? হ্যাঁ, খুব সহজ। কিছু পেতে হলে কিছু দিতে হয়, বড় কিছু পেতে কষ্ট করতে হয়, তার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে তোমাকে। হ্যাঁ বলো কি কাজ? তোমাকে পেতে সব কাজ করতে পারবো আমি, তুমি শুধু একবার বলে দেখো আমায়। হ্যাঁ, আমি জানতাম তুমি পারবে, দাঁড়াও
আমার মুখের কাছে তোমার কান নিয়ে এসো। তারপরে বলছি। লোকটা কান আমার দিকে নিয়ে আসে আর আমিও সবটা বললাম। আমার কথা শুনে বলল, হ্যাঁ তাহলে চলো বের হই। তারপর দুজনে বের হয়ে গেল। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে রাজুর লাশ ড্রয়িং রুমের সোফায় পড়ে আছে আর পাশে দাঁড়িয়ে আছে আমিও লোকটি। লোকটি বলল, এখন আমরা স্বাধীন, তোমাকে নিয়ে দেশের বাইরে চলে যাব, অনায়াসে দিন কাটাবো। হ্যাঁ একদম তাই। তারপর আমি মনে মনে ভাবছি তোকেও এমন করে সরিয়ে দিব। চলুন তাহলে আমরা বের হই। হ্যাঁ বের হব, এটা গুম করার জন্য একটু ব্যবস্থা করি। তাহলে চলুন। তারপর আমি লোকটার হাত ধরে হাসি মাখা বদনে বসা থেকে দাঁড়িয়ে গেলাম। ঘরের সোফাতে পড়ে রইল রাজুর লাশ। আর এখানে এক ভয়ঙ্কর প্রতিশোধের মধ্য দিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আমি মনে করি এসব লোকের এমন শাস্তি হওয়াটাই প্রযোজ্য। এমন স্বামী কোনো মেয়ের জীবনে না আসুক। সুখী হোক সকল পরিবার। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।